সবাইকে আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমরা অনেকগুলো ক্লাস ফিজিক্সের অলরেডি শেষ করে ফেলছি। আজকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তরঙ্গ ও শব্দ, এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো আজকের আলোচনাটি শুরু করা যাক। আমরা আজকে আলোচনা করব হচ্ছে তরঙ্গ ও শব্দ। তরঙ্গ ও শব্দ, বুঝতেই পারছো অধ্যায়ের টাইটেল দেখে যে এখানে দুইটা টপিক্স নিয়ে আলোচনা করা হবে, একটি হচ্ছে তরঙ্গ এবং আরেকটি টপিক্স হচ্ছে শব্দ। তো প্রথমে তরঙ্গ জিনিসটা কি সেটা আমরা বুঝবো, তারপরে শব্দ কিভাবে উৎপন্ন হচ্ছে, শব্দের কাজ কি, কেন উৎপন্ন হয়, মানে শব্দের ক্লাসিফিকেশন দেখব। আমরা বিভিন্ন প্রকার শব্দ দেখব, যে কোন শব্দ আমাদের কানে ব্যথা দেয়, শব্দের তীব্রতা দেখব, শব্দের তীক্ষ্ণতা দেখব, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসটি সাজানো হয়েছে। তো চলো প্রথমে আমরা তরঙ্গ নিয়ে আলোচনা করি। তরঙ্গ জিনিসটা কি? তরঙ্গ হচ্ছে এক প্রকার শক্তি। তার মানে ধরো আমি এখন তোমাদের সামনে কথা বলতেছি, এই যে একটা শব্দ শক্তি বের হচ্ছে, এটাই কিন্তু একটা তরঙ্গ। এরপরে তোমরা যখন কোনো যন্ত্রের শব্দ দেখো, ধরো পাওয়ার টিলার একটা শব্দ হচ্ছে, ফ্যাক্টরি শব্দ হচ্ছে, এগুলো কিন্তু সব শব্দ শক্তি। আবার তুমি যখন পানিতে একটা ঢিল ছোড়ো তখন কি হয় ভাই, পর্যাবৃত্ত আন্দোলন সৃষ্টি হয় না পানিতে? দেখো চিত্রটা ঠিক এমন হয়, পানিতে যখন তুমি একটা ঢিল ছিড়বা তখন কিন্তু ঠিক এই রকম একটা জিনিস তুমি লক্ষ্য করবা। দেখো এই বিন্দুতে তুমি ঢিল ছিঁড়ছিলা, এটা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক কিনা ভাইয়া? দেখো সামনের দিকে কিন্তু এইভাবে এগিয়ে যাচ্ছে এবং শক্তির এখানে কিন্তু পারস্পরিক শক্তির বিনিময় হচ্ছে, শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হচ্ছে, এটাই হচ্ছে তরঙ্গ। এইটা হচ্ছে পানির তরঙ্গ, আমি যখন কথা বলতেছি সেটা হচ্ছে শব্দ তরঙ্গ, বায়ুতে তরঙ্গ থাকে, এইগুলো ক্লাসিফিকেশন তরঙ্গের। তো তরঙ্গের সংজ্ঞাটা এইটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্নের জন্য। এরপরে তোমাদের বইতে প্রথমেই সরল সন্ধিত স্পন্দন গতি নিয়ে আলোচনা করেছে, সরল সন্ধিত স্পন্দন গতি। তো চলো সরল সন্ধিত স্পন্দন গতি জিনিসটা কি আমরা একটু আরেকবার দেখে আসি। এটা যেহেতু আমরা দেখছিলাম হচ্ছে গতিবিদ্যা এই চ্যাপ্টারে, এই অধ্যায়ে আমরা আরেকটু এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আমি একটি স্প্রিং আঁকাইলাম, ধরো এ এবং বি, এ এবং বি দুইটা, একটা হচ্ছে স্প্রিং, ঠিক একইভাবে আরেকটি স্প্রিং আঁকাই আমি, এইটা হচ্ছে এ বি, দুইটা স্প্রিং আমি আঁকিয়েছি। এখন এই স্প্রিংটাকে যদি আমি নিচের দিকে টান দিই, ধরো এখানে আমি একটি বস্তু ঝুলাই দিলাম যার ওজনটা সরাসরি নিচের দিকে ক্রিয়া করবে, যার ফলে কি হবে, স্প্রিংটা প্রসারিত হবে। এখন ধরো যে স্প্রিং ঠিক এই পর্যন্ত প্রসারিত হয়েছে, এই পর্যন্ত। ঠিক একইভাবে এটাকে যদি আমি এই দিকে টান দেই তাহলে এতটুকু প্রসারিত হয়েছে। তাহলে কতটুকু প্রসারিত হয়েছে, প্রসারিতর পরিমাণটা আমরা একটু দেখি, এইটুকু এবং এই দিকে এইটুকু সামনের দিকে সরে গেছে। যদি আমি টান দিই, এখানে একটা বস্তু ঝুলাই দিচ্ছি, এইখানে একটি বস্তু ঝুলাই দেওয়ার ফলে এইটুকু প্রসারিত হয়েছে এবং এই দিকে টান দিছি, বি বিন্দু বরাবর টান দেওয়ার ফলে ওইটুকু প্রসারিত হয়ে গেছে। সাপোজ কল্পনা করো আমি এটাকে চাপ দিলাম, অর্থাৎ সংকুচিত করলাম, সেই ক্ষেত্রে কেমন হয়? সেই ক্ষেত্রে চিত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অল্পখানি হলো, মনে করো আগে এই বিন্দু পর্যন্ত ছিল, এই পর্যন্ত আমি কি করলাম ভাই, এক্স পরিমাণ সংকুচিত করলাম। আমরা কিন্তু স্প্রিংকে সংকুচিতও করতে পারি, আবার প্রসারিতও করতে পারি। তো দেখো যখন আমি এইটাকে ভর ঝুলাই দেবো তখন কিন্তু এটা অনবরত দুলতে থাকবে, এটা কিন্তু অনবরত দুলতে থাকবে। এর থেকেও একটা ভালো উদাহরণ তোমাদের দেওয়া যায়, সেটা হচ্ছে সরল দোলকের গতি। যদি তোমরা সরল দোলকের গতিটা একটু খেয়াল করো, সরল দোলকের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দোলকটা দেখেছো, যদি এই রকম হয় একটা পেন্ডুলিয়ামের মতো, এইটা হচ্ছে এ বিন্দু এবং এইটা হচ্ছে বি বিন্দু। তো সরল দোলকের ক্ষেত্রে কি হয়, যখন এই দোলক কাঁটাটি এই পথে এ বিন্দুতে যায়, ঠিক একইভাবে এই দোলক কাঁটাটি বি বিন্দুতেও আসে। যদি আমি এইটাকে এ বিন্দুতে নিয়ে গিয়ে ছেড়ে দিই তাহলে কী হবে, আলটিমেটলি এটা বি পর্যন্ত আসবে এবং বি পর্যন্ত এসে কিন্তু এটি পুনরায় আবার ব্যাক করবে এতে। এই প্রক্রিয়া কিন্তু অনবরত চলতে থাকবে সরল দোলকের ক্ষেত্রে।
দেখো, সরল সন্নিহিত স্পন্দন গতির যে আমরা সংজ্ঞাটা পেয়েছিলাম সেটা হচ্ছে কোনো বস্তুর গতি যদি এমন হয় এটি পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে। দেখো, পর্যায়কালের নির্দিষ্ট সময় এ এর দিকে এবং বাকি অর্ধেক সময় বি এর দিকে যাত্রা করছে, সেই গতিকে আমরা বলি হচ্ছে সরল সন্নিহিত স্পন্দন গতি। এখান থেকে আমরা পর্যায়কালে যে সূত্রটা পাই সেইটা হচ্ছে স্প্রিং। যদি আমি একটি স্প্রিংয়ের ক্ষেত্রে দেখাই তোমাদেরকে, এই স্প্রিংয়ের ক্ষেত্রে পর্যায়কাল হবে হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2π√k/m। তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া এখানে পর্যায়কাল জিনিসটা কি? দেখো, যখন আমি স্প্রিংকে টান দিয়েছিলাম তখন এটি সংকুচিত প্রসারিত হইতেছিল, এক্ষেত্রে একটা পর্যায়কাল সৃষ্টি হয়। এই পর্যায়কালের দেখো এখানে দুইটা রাশি আছে, একটা হচ্ছে কে এবং আরেকটা হচ্ছে এম। তাহলে এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। তাহলে স্প্রিং ধ্রুবক জিনিসটা কি? স্প্রিং ধ্রুবক হচ্ছে একক দৈর্ঘ্যে, ধরো আমি এই পর্যন্ত টান দিয়েছি, একক দৈর্ঘ্যে কোনো স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত করতে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়। এমজি, আমি যখন একটি ভর মানে ওজন ঝুলাই দিয়েছিলাম ওখানে এমজির একক কিন্তু নিউটন। দেখো, এটাও কিন্তু এক প্রকার বল। তাহলে এই যে সংজ্ঞায় যেটা বলতেছে স্প্রিং ধ্রুবকের, তাহলে স্প্রিং ধ্রুবকের একক হবে হচ্ছে নিউটন পার মিটার। তার মানে আমরা বলতে পারি যে একক দৈর্ঘ্যে একটি স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত করতে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, 1 নিউটন বল যদি প্রয়োগ করা হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে স্প্রিং ধ্রুবক। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক এবং এম হচ্ছে বস্তুটির ভর। তার মানে এইটা হচ্ছে স্প্রিং ধ্রুবক এবং এইটি হচ্ছে বস্তুটির ভর। ঠিক এই সূত্র দিয়ে আমরা আরেকটি সূত্র লিখতে পারি, সেইটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2π√L/g। তাহলে এই সূত্রে কে কোনটা? এই যে এল তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এল হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য, তোমাদেরকে যদি এইটা দিয়ে একটি ম্যাথ দেওয়া যায় তাহলে তোমরা একটু চেষ্টা করো যে ম্যাথটা কী টাইপ হতে পারে। ধরো আমি একটা ম্যাথ দিয়ে দিলাম যে একটি সুতাকে বা একটি দোলকের কার্যকারী দৈর্ঘ্য এল সমান দেওয়া হচ্ছে 2 মিটার, যেখানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 মিটার বা সেকেন্ড স্কোয়ার। তাহলে ওই দোলকটির পর্যায়কাল কত হবে? এখান থেকে কিন্তু তোমরা সহজেই বের করতে পারবা। তাহলে কী হবে? আমরা প্রথমে সূত্র লিখবো L টি ইজ ইকুয়াল টু √2π/L/g। তাহলে 2π এর মান তোমরা নিশ্চয়ই জানো, L হচ্ছে 2 আর G হচ্ছে 9.8, 2 × 3.1416 1/4.9। এইটাকে ক্যালকুলেশন করলে তোমরা কিন্তু সহজেই তোমরা কিন্তু পর্যায়কালটা বের করতে পারবা। এই টাইপের ম্যাথ তোমাদের এমসিকিউতে আসার সম্ভাবনাটাই বেশি। এখন যদি আমরা তরঙ্গের বিভিন্ন রাশিমালা দেখি তার আগে আমরা একটু তরঙ্গের একটু চিত্র দেখব। সেইটা হচ্ছে একটা কমন চিত্র। এই যে এই টাইপের একটা কিন্তু চিত্র যদি আমরা দেখি তাহলে এইটা হচ্ছে তরঙ্গ শীর্ষ এবং এইটাকে বলা হয় হচ্ছে কি? এটাকে বলা হয় বলো তো ভাই, এইটা কি তরঙ্গ পাদ? এইটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো। দেখো, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেইটাকে বলা হয় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সমদশা সম্পন্ন। ঠিক একইভাবে আমি যদি চিত্রটাকে একটু ইনক্রিজ করতাম এবং এই পর্যন্ত দূরত্ব হচ্ছে ল্যামডা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সমদশা সম্পন্ন দুইটি তরঙ্গের মধ্যবর্তী দূরত্ব। দেখো, এই তরঙ্গটা যখন এই দিক দিয়ে যাত্রা শুরু করে পুনরায় কিন্তু সমদশায় ফিরে এসেছিল, এই দূরত্বটাকে বলা হয় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কম্পাঙ্ক এবং বেগের সম্পর্ক কি? তোমরা নিশ্চয়ই অলরেডি তোমরা বইতে পড়ছো যে আমরা জানি
তরঙ্গের বেগ ভি হচ্ছে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য ভি সমান এফ ল্যামডা। অবশ্যই কিন্তু তোমাদের এটা পড়ার কথা, যেখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তোমাদেরকে আমি এখন প্রশ্ন করি যে তাহলে এই এফটা কি? এফ হচ্ছে কম্পাঙ্ক। তাহলে বলো তো ভাই কম্পাঙ্ক জিনিসটা কি? কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে, কম্পাঙ্ক মনে রাখবা, প্রতি সেকেন্ডে একটি তরঙ্গ যতটি পূর্ণ কম্পন সম্পন্ন করে, পূর্ণ কম্পন সম্পন্ন করে। কারা বোঝে নাই তাদের জন্য, ধরো আমি এখানে একটা শব্দ করতেছি, তার মানে এখানে একটা শব্দ তৈরি হচ্ছে, এখানে একটা শব্দ তরঙ্গ তৈরি হচ্ছে। তাহলে এখানে কতটি পূর্ণ কম্পন সম্পন্ন করে শব্দটি তৈরি হচ্ছে সেটাই হচ্ছে কম্পাঙ্ক। তার মানে এখন যদি আমরা কম্পাঙ্কের রাশিমালা বের করি বা কম্পাঙ্কের এককটা বের করার চেষ্টা করি, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে প্রতি সেকেন্ডে, তার মানে 1 নিশ্চয়ই টি। তাহলে কম্পাঙ্কের একক হচ্ছে 1/সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড ইনভার্স 1, একে বলা হয় হচ্ছে হার্স। তাহলে কম্পাঙ্কের একক আমরা পেলাম হচ্ছে হার্স। এই সূত্র দিয়ে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা তোমরা কিন্তু অনেক টাইপের ম্যাথ করতে পারবে এখান থেকে। তো তোমাদের সুবিধার্থে আমি একটা ম্যাথ দিয়ে দিই। ধরো কোনো একটি তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে 20 হার্স এবং তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। তোমরা আমাকে বলতে পারবা যে এখানে তরঙ্গের বেগ কত? এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের করতে হবে। আমি কিন্তু শর্টকাটে করে দিচ্ছি তোমাদের, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে দেখো আলটিমেটলি 20 × 4 অর্থাৎ 80 মিটার পার সেকেন্ড। এইটাই হচ্ছে 80 মিটার পার সেকেন্ড হচ্ছে ওই তরঙ্গটির তরঙ্গ বেগ। এই টাইপের অঙ্ক নিশ্চয়ই তোমাদের পারার কথা, তোমরা অবশ্যই চেষ্টা করবো, আর একটু বইটা একটু ভালো করে দেখবা। এবার তরঙ্গ, ধরো বায়ুতে শব্দের তরঙ্গ কত, পানিতে শব্দের তরঙ্গ কত, লোহা বা কঠিন পদার্থের শব্দের তরঙ্গ কত, এই মান যতগুলো আছে তোমরা একটু মুখস্থ করবা। আরেকটা কথা আমি তোমাদেরকে একটু বলে দিই যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বায়ুতে শব্দের বেগ 0.61 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়। ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332/1 মিটার পার সেকেন্ড নিশ্চয়ই। এখন যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত, তোমরা কি এটা করতে পারবো? 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সরি এখানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ যদি এত হয়, তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হবে হচ্ছে 332 প্লাস 20 গুণ 0.61। এইটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ যে পরিমাণ বৃদ্ধি পাইল সেইটা আনুমানিক। এইটা হিসাব করলে পাওয়া যাবে হচ্ছে 6 দুগুণে 12, প্রায় 12-র কাছাকাছি, অর্থাৎ 344 পয়েন্ট সামথিং, 344। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ হচ্ছে 344 মিটার পার সেকেন্ড। এই জিনিসটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে তোমাদের, যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বায়ুতে শব্দের বেগ 0.61 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়। এখন আমি এখন তোমাদেরকে একটি ইন্টারেস্টিং টপিকস পড়াবো, সেটা হচ্ছে প্রতিধ্বনি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে প্রতিধ্বনি জিনিসটা কি।
ফাঁকা একটা ঘর বা একটা বদ্ধ ঘরে তুমি যখন কথা বলো, দেখবা কি যে তোমার কথাটা পুনরায় তোমার দিকে ফিরে আসতেছে। দেখবা কি যে দুইবার কথাটা শোনা যাচ্ছে। এরকম ঘটনা কি তোমাদের লাইফে ঘটছে কখনো? যদি ঘটে থাকে, ইয়েস, এটাকেই বলে হচ্ছে প্রতিধ্বনি। তাহলে প্রতিধ্বনি জিনিসটা হচ্ছে শব্দের উপরিপাদনের ফলে সৃষ্টি হয়। ধরো শব্দটা বাধা পেয়ে পুনরায় আবার ফিরে আসছে। অবশ্যই শব্দের বাধা যদি 0.1 সেকেন্ডে শব্দটা যদি পাস করতে না পারে, 0.1 সেকেন্ড সময়ে যদি শব্দটি পাস করতে না পারে, সেই ক্ষেত্রে কেবল প্রতিধ্বনির সৃষ্টি হবে। প্রতিধ্বনির সৃষ্টি হতে হলে ধরো আমি এখান থেকে কথা বলতেছি, এইটা একটা মাইক দিয়ে আমি কথা বলতেছি, শব্দটা এভাবে যাচ্ছে এবং এইখানে হচ্ছে দেওয়াল, তার মানে এইটা হচ্ছে লক্ষ্য এবং এইটা হচ্ছে প্রতিফলক। প্রতিফলক হচ্ছে যেখানে বাধা পাবে শব্দটা। প্রতিধ্বনির সৃষ্টি হওয়ার শর্ত হচ্ছে লক্ষ্য এবং প্রতিফলক বস্তুর মধ্যবর্তী দূরত্ব কত হইতে হবে ভাই? তোমরা একটু বলো তো কত হইতে হবে? লক্ষ্য এবং প্রতিফলক বস্তুর মধ্যবর্তী দূরত্ব কত হইতে হবে? এনিওয়ান? আচ্ছা, এইটার টোটাল ডিস্টেন্স হচ্ছে 33 মিটার। এইটাকে যদি, কারণ শব্দটা একবার যাবে এবং পুনরায় ফিরে আসবে, তাহলে এইটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আলটিমেটলি আসছে এখানে 16.6 মিটার কাছাকাছি এইরকম একটা মান আসতেছে। তার মানে এইটুকু দূরত্ব হচ্ছে 16.6 মিটার। তার মানে লক্ষ্য এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব হইতে হবে হচ্ছে 16.6 মিটার। কিন্তু টোটাল যে দূরত্ব একবার যাবে এবং একবার আসবে সেটা হচ্ছে 33 মিটার। এই জিনিসটা কিন্তু অনেকে গুলাই ফেলে যে কোনটা 33 আর কোনটা 16। দেখো তোমরা ভালো করে, এখান থেকে মানে শব্দটি যাবে এই পর্যন্ত হচ্ছে 16.6 মিটার, গিয়ে পুনরায় কিন্তু শব্দটা আবার ব্যাক করবে, তাহলে কিন্তু প্রতিধ্বনির সৃষ্টি হবে। যদি এর থেকে বেশি দূরত্ব হয় তাহলে কিন্তু আর প্রতিধ্বনির সৃষ্টি হবে না। সেই ক্ষেত্রে তুমি কিন্তু কথাটা সুন্দরভাবে বোঝাইতে পারবা। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ শব্দের তীব্রতা, শব্দের তীক্ষ্ণতা, শব্দের তীব্রতার লেভেল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।